গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকেই দেখতে থাকো। শুরুতেই আমরা দেখতে পাবো মেহেক তো অসুস্থ, তার জন্য মেহেক যখন শুয়ে থাকে অঙ্কিত চলে আসে। অঙ্কিত মেহেকের এই অবস্থা দেখে সহ্য করতে পারে না। অঙ্কিত বারবার করে জিজ্ঞেস করে যে মেহেকের কি হয়েছে আর এই অবস্থাটা কীভাবে হলো। আর তখন দেখা যাবে মেহেক বলে যে তুমি বসো না, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, এমনিতেই বললাম তো একটু শরীর খারাপ। দেখা যাবে এদিকে বর্ণি কাকিমা বলতে থাকে আমার কি মনে হয় জানো তো অঙ্কিত, ওকে না তুমি বরং বাড়িতে নিয়ে যাও, তার থেকে বরং এটাই ভালো হবে, সুস্থ থাকবে, তাই না, এত বিপদ আপদ এগুলোর সাথে জড়াবে না। আর তখন এই কথা শুনে মেহেক একটু অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে গীতা বলতে থাকে না না, ও কেন যাবে, ও এখানেই থাকবে, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর তখন দেখা যাবে বর্ণি কাকিমা বলে না না, ওর সেপের জন্যই তো বললাম না। আর তখন দেখা যাবে বলতে থাকে কিচ্ছু হবে না বললাম তো। এরপর গীতার কাছে বড়বাবুর ফোন আসে আর তখন সেই কোর্টের ব্যাপারে কথা বলে। এরপর কথা বলা শেষ হয়ে গেলে দেখা যাবে ফোনটা রেখে দেয়। এদিকে তখন দেখা যাবে বড়বাবু সেই কথাগুলোর কথাই ভাবতে থাকে। তখন বলতে থাকে যে গীতা বৌদি তুমি কি আবার কোর্টে যাবে? একদম কোর্টে যাবে না, কিন্তু কোথাও যাবে না, তুমি বুঝতে পেরেছো? এই সময় তোমার কিন্তু কোথাও যাওয়া উচিত নয়। গীতা বলে যে না না, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়েও না, আমি কোথাও যাব না। এরপর বলে না মনে হলো। আর তখন বলে না কোথাও যাব না। এরপর গীতা বলে তিনি বলে না না, আমার বোনকে আমি খুব যত্নে রাখবো, কোথাও যেতেই দিব না। আমার বোন বলে কথা, আমি কি কম যত্ন করব? অনেক যত্ন করব, ওকে কোথাও যেতে দেব না। এই সময় না তোকে শোন বোন, কোথাও যেতে হবে না। আর তারপর বলে যে মেহেক তুমি বরং এখানে শুয়ে থাকো, আমি বরং তোমার খাবারটা রেডি করে নিয়ে আসি। এই বলে গিনি সবাই সেখান থেকে চলে যায়। বর্ণি কাকিমা সেখানে থাকে। আর তখন অঙ্কিতকে বলে যে যাও ওর পাশে গিয়ে বসো। তখন বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর এই অবস্থা হলো কি করে, আমি তো সেটাই জানতে চাই। বর্ণি কাকিমা বলে যাও মেহেকের কাছ থেকেই শোনো। এই বলে সেখান থেকে চলে যায় আর বলে তোমার জন্য আমি জল খাবার নিয়ে আসি। আর তারপর এদিকে দেখা যাবে মেহেকের কাছে গিয়ে বসে অঙ্কিত। অঙ্কিত তখন বারবার করে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো না, তুমি কিছু বলছো না, বলো না কি হয়েছে। তখন বলে না না বললাম তো কিছু হয়নি, আমি ঠিক আছি। এরপর বলে যে না তুমি ঠিক নেই, তোমাকে জানো তো আমি খুব ভালোবাসি মেহেক। আর তখন যে আই লাভ ইউ। আর তখন মেহেক বলে আই লাভ ইউ টু। এরপর দেখা যাবে দুজন হাত ধরে দুজনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে পদ্ম চলে যায় কাব্যাদের বাড়িতে। আর সেখানে গিয়ে দেখা যাবে পদ্ম কিছু কাগজপত্র নিয়ে আসে। কাব্যাকে সেগুলো দেখালে কাব্যা রেগে যায়। আর তারপর পদ্ম বলতে থাকে আজ থেকে এই বাড়িতে আমি থাকবো, আমার স্বামীর বাড়ি এটা, আমি এখানেই থাকবো। এই বলে এদিকে দেখা যাবে কাব্যার বাবাও রেগে যায় আর বলে না তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তখন দেখা যাবে তার ছেলের কথা বলতে থাকে। আর তখন কৃপানকে ছাড়ানোর কথাও বলে যে আমি এই বাড়িতে সংসার করব, আমার স্বামীকে আমি ছাড়িয়ে আনবো, বুঝতে পেরেছেন, আমার স্বামীকে আমি ছাড়িয়ে আনবো। এরপর বলে যে তুমি ছাড়িয়ে আনবে, তুমি পারবে? আর তখন বলে যদি তুমি পারো তাহলে এই বাড়িতে থাকবে। আর এদিকে কাব্যা কিছুতেই রাজি হতে চায় না। কাব্যা পদ্মকে নানান কথা বলায়। কাব্যা বলে যে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে। পদ্ম বলে যে এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব না, আমার স্বামীকে আমি ছাড়িয়ে আনবো, ঠিক ছাড়িয়ে আনবো। এই বলে দেখা যাবে কাব্যা কাগজপত্রগুলো দেখাতে থাকে। এদিকে তখন কৃপানের মাও এসে বলতে থাকে যে তুমি কি করতে চাইছো বলো তো, কি করতে চাইছো? এরপর বলে কিছু না, আমি আমার স্বামীকে ছাড়িয়ে আনবো আর সংসারও করব। এই বলে দেখা যাবে মেহেকের কাছে ফোন করে কাব্যা। আর মেহেক তখন ফোনটা রিসিভ করলে বলে হ্যাঁ মেহেক দিদিমণি, তোমাকে না একটা কথা বলতে চাই জানো তো। আর তখন বলে আমি না সংসারটা করতে চাই। এরপর বলে সংসার মানে? এরপর বলে যে হ্যাঁ তুমি পারবে একমাত্র আমার স্বামীকে ছাড়িয়ে আনতে, এবার অন্তত একটা সুযোগ দাও, এবার আমার জন্য আমার স্বামীকে ছেড়ে দাও, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, আমি সংসার করতে চাই ওর সাথে, প্লিজ বলছি, আর ভুল হবে না, ওকে না আমি সূত্রে নেব। এরপর আরও অনেক কথাই বলে। আর তখন দেখা যাবে মেহেকের দিকে বলে জানিস তো তোর সংসার ভাঙার কোনো উদ্দেশ্যই আমার নেই, আমার কোনো কিছুই ছিল না, আমি তো চাইছি যে তুই সংসারটা কর, সুখে শান্তিতে কর, বুঝতে পেরেছিস। আর তখন বলে যে ওই তো ভালো নয়। এরপর বলে যে আমাকে অন্তত আমার জন্য হলেও ওকে অন্তত ছাড়ার ব্যবস্থা করে দাও দিদিমণি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার তো তোর সংসার ভাঙার ইচ্ছে নেই, আমি ঠিক আছে, আমি সমস্ত রকম ব্যবস্থা করব যাতে ও ছাড়া পেয়ে যায়, তুই সংসারটা করতে পারিস, ঠিক আছে। এই বলে
ফোনটা রেখে দেয়। এদিকে তখন কৃপানের বাবা কাব্যিয়া কিছুতেই মেনে নিতে পারে না। ওরা তখন অনেক কথা শোনায় পদ্মকে আর বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কাব্যিয়া কাছে গিয়ে তখন পদ্ম বলে, শুনতে পেরেছ? মেহেক দিদিমণি বলেছে সমস্ত ব্যবস্থা করে দিবে, আমার স্বামীকে ছাড়িয়ে দিবে, আমি ঘরও করব আর বড় পাবো। আর তখন কাব্যিয়া হাত ধরে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর বলে, বের হবো না বলছি তো, হবো না, এই বাড়িতে আমি থাকবো, আমি সংসার করব এই বাড়িতে আমার স্বামীর সাথে, আমার বরের সাথে, আমার বরকে আমি ছাড়িয়ে আনবো। এখন এদিকে দেখা যাবে কাব্যিয়া কিছুতেই না মানতে চাইলে কাব্যিয়ার মা তখন বলতে থাকে, ছেড়ে দে না ওকে, থাকুক না এই বাড়িতে, ও থাকুক, ও নয় একটা ঘর নিতে চাইছে, নিক না ঘর, সমস্যা কি তাতে। তখন কাব্যিয়ার মায়ের মুখে এমন কথা শুনে খুশি হয়ে যায় পদ্ম। আর তখন এদিকে কাব্যিয়ার মা বলতে থাকে, পদ্ম তুমি এই বাড়িতেই থাকবে, ঠিক আছে? আর তখন পদ্ম কাব্যিয়ার মায়ের কাছে যায়, গিয়ে তখন বলে, আচ্ছা আপনি এত সহজে রাজি হয়ে গেলেন, আপনি আবার ছক খুঁজছেন না তো, মানে আমাকে বের করে দেওয়ার কোনো কিছু পথ আবার খুঁজছেন নাকি? আর তখন দেখা যাবে গীতা পদ্মকে ফোন করে আর তখন বলে, হ্যাঁ দিদিমণি বল। আর তখন বলে, তুই ঠিকঠাক আছিস তো? এরপর বলে যে হ্যাঁ আমি একদম ঠিক আছি, আর আমি বাড়িতেই আছি, আমি এখানে মেহেক দিদিমণিকে ফোন করেছি, মেহেক দিদিমণি না সব কিছুতে রাজি হয়েছে, কৃপানকে বের করে দিবে যেভাবেই হোক। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোকে ওই সমস্ত নিয়ে ভাবতে হবে না, তুই বরং ওই বাড়িতে থাক, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমাকে বলবি, বুঝতে পেরেছিস? আমাকে জাস্ট একটা ফোন করে দিবি, আর তোকে এই সমস্ত ভাবতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। আর তারপর দেখা যাবে এদিকে কাব্যিয়া কিছুতেই মেনে নিতে পারে না যে পদ্ম এই বাড়িতে থাকবে, আর কাব্যিয়া তাই নানান কথা শোনাতে থাকে। তারপর দেখা যাবে কাব্যিয়া গীতাকে ফোন করে নেয়, আর গীতাকে ফোন করে নানানভাবে নানান রকম কথা বলে আর শাসাতে থাকে। আর তখন গীতা বলে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, যা করার করে নাও। এরপর বলে, আমি যদি চাই না তাহলে এখন পর্যন্ত কারো কোনো ক্ষমতাই হবে না, বুঝতে পেরেছ? তাই বলছি চুপচাপ বসে থাকো, যা হচ্ছে দেখে যাও, আর কোনো রকম কোনো কথা বলতে আসবে না। এই বলে ফোনটা রেখে দেয়। আর গীতা এমন এমন কথা বলে, গীতার কথা শুনে রেগে যায় কাব্যিয়া। তারপরে দেখা যাবে রাখলেই এদিকে তখন কাব্যিয়ার মা বলতে থাকে যে, কাব্যিয়া তুই আর কিছু বলিস না, যা হচ্ছে হতে দে। ওই মেয়েটা একটা ঘরই তো চেয়েছে, আর ঘর যেহেতু চেয়েছে তাহলে তার বরকেও নিশ্চয়ই নিয়ে আসবে, তাই না? ওর বরকেও নিয়ে আসবে, তুই একদম চুপ থাকবি, একটা কথাও বলবি না। ও যদি এভাবে করে আমার ছেলেটাকে নিয়ে আসে তাহলে তো আমাদের জন্যই ভালো, আমার কৃপান বাড়িতে ফিরে আসবে। এই বলে খুশি হয়ে যায় কাব্যিয়ার মা। তারপর কাব্যিয়া এদিকে কিছুতেই খুশি হতে পারে না, কাব্যিয়া একটু রেগে যায়। অন্যদিকে দেখা যাবে গীতা স্নান করে চলে আসে, তারপর চুলটা ভালো করে মুছে নেয়। আর তখনই দেখা যাবে গীতার চুলটা আটকে যায়, আর কিছুতে খুলতে পারছিল না। সেই মুহূর্তে সেখানে চলে আসে স্বস্তিক এসে তখন সেটা খুলে দেয় আর বলে যে, আমি থাকতে আমার বউর কি সমস্যা শুনি? বলে, ও আচ্ছা তাই। এরপর বলে যে, হ্যাঁ আমি আছি কিসের জন্য, আমার বউর পাশে আমি 24 ঘন্টা থাকবো, আমার বউকে আমি সেবা যত্ন করব, তোমাকে ভালোবাসি গীতা, আই লাভ ইউ। আর তখন গীতাও বলে। দেখা যাবে স্বস্তিকের এমন কথায় লজ্জা পায় একটু গীতা। আর তখন স্বস্তিক নিজেই শাড়িটা পরিয়ে দেয়, শাড়িটা পরিয়ে দিয়ে কোলে উঠিয়ে এরপর গীতাকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। আর তারপর গীতার দিকে এক পলকে তাকিয়ে থাকে, আর তখন বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি গীতা, আমি 24 ঘন্টা সব সময় তোমাকে যত্ন করব, আর তুমি আমার বেবির কেয়ার করবে, বুঝতে পেরেছো? বলে দুজনে খুব কাছাকাছি যেতে থাকে। আর ঠিক তখনই দেখা যাবে সেখানে গিনি চলে আসে। দরজার পাশ থেকে গিনি দেখতে পেয়ে খুব কষ্ট পেতে থাকে আর বলে, বোন তুই খুব সুখে আছিস তাই না? খুব সুখে। আমি সুখী হইনি রে, আমি কিছুই পাইনি, তাই আমি তোকে সুখী হতে দেব না। তারপরে দেখা যাবে দরজা টোকা দিলেই গীতা বলতে থাকে, কে? আর তখনই দেখতে পায় গিনিকে দেখে গীতা আর স্বস্তিক লজ্জা পায়। তারপর বলতে থাকে, আসলে আমি। আর তখন বলে, আয় না বসবি, আয়। এই বলে বসায়, আর বসিয়ে বলতে থাকে, আসলে আমি তোর খাবারটা না রেডি করে এসেছি, আয় খাবি। আর তখন স্বস্তিক বলে, আজকে না খাবারটা এই ঘরে দিয়ে যাও, আমি আজকে নিজের হাতে ওকে খাইয়ে দিব। তখন বলে, তাই? এরপর বলে যে, হ্যাঁ সব সময় তো ওটা মাস তো ওই খেয়াল রাখবে, একটা দিন নয় আজকে আমার জন্য আমি খাইয়ে দিব। এই বলে
তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে চলে যেতে লাগে। দরজার পাশ থেকে দেখতে থাকে যে দুজন খুব কাছে এসেছে। তাকে জড়িয়ে ধরে স্বস্তিক আর বলে সব সময় তোমার কেয়ার করব। এদিকে দেখা যাবে গীতাকে ফোন করে নেয়, বলে যে আজকে 4টা বাজে চেম্বারে যেতে ডক্টরের কাছে। আর তখন এদিকে ফোন রাখলেই স্বস্তিককে বলে, স্বস্তিক বলে কালকে অ্যাপয়েন্টমেন্ট ছিল না? এরপর বলে না আজকেই তো বললো যেতে। আর তখন ফোনটা রেখে দেয়। এদিকে হাসতে থাকে আর বলে ফোনটা যে কে করেছে সেটা তো আর জানো না, যাও। এরপর বলে যে ফোনটা তো কারো চেম্বার থেকে বলেছে বলে হাসতে থাকে। এদিকে দেখা যাবে স্বস্তিক আর গীতা বেরিয়ে যায়। আর তখন ওরা আসতে থাকে আর কথা বলতে থাকে। ঠিক তখনই দেখতে পায় সামনে কিছু গুন্ডা ওদেরকে করার জন্য আসতে থাকে। তখন স্বস্তিক বেরিয়ে তাদেরকে খুব মারধর করতে থাকে। আর তার সাথে সাথে গীতাও বেরিয়ে যায়। গীতাও মারধর করতে থাকলে স্বস্তিক তখন সেটা ভালো চোখে নেয় না। স্বস্তিক বলে যে গীতা তুমি গিয়ে যাও, তুমি গাড়িতে বসো, তোমার এই সময় ফাইট করতে হবে না। তখন বলে না স্বস্তিক বাবু আমি ফাইট করি না, আপনি একা হ্যান্ডেল করতে পারবেন না। এরপর বলে তুমি কেন বুঝতে পারছো না? হ্যান্ডেল করতে আমি পারবো, যা বলছি। এই বলে জোর করে গীতাকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর স্বস্তিক ওদেরকে ইচ্ছে মতো মারলে ওরা পালিয়ে যায়। আর তখন গীতা বেরিয়ে আসে। এরপর গীতা বলে কারা ছিল, কেন অ্যাটাক করলো আমাদের উপর? আর তখনই দেখা যাবে স্বস্তিকের কাছে ফোন আসে যে আজকে সেই ডক্টর আসতে পারবে না, কালকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আর তখনই অবাক হয়ে যায় ওরা দুজনে। তারপর বলতে থাকে কি, গীতা বলে যে আমার কাছে যে ফোন আসলো আজকে আসতে বললো 4টা বাজে, তাহলে স্বস্তিক বলল যে না ওই ডক্টর তো কালকে আসবে। তার মানে এটা কারো ফাঁদ ছিল, ইচ্ছে করে আমাদেরকে এখানে এনেছে যাতে করে বাচ্চার ক্ষতি করে দিতে পারে। তিনি তখন এটাই গেস করে নেয় আর বলে হ্যাঁ। দুজনেই অবাক হয়ে যায়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে?